আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যারা দেখছেন, আজ আসরের দ্বিতীয় দিন। সবাইকে বাদরে কদম ফুলের শুভেচ্ছা। আমরা একাদশ শ্রেণী লাইভ ক্লাস সরকারি বাংলা কলেজ কর্তৃক আয়োজন করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমার ক্লাসটি হচ্ছে একাদশ শ্রেণীর বিজ্ঞান গ্রুপের সঙ্গে। আমি ইতিমধ্যে তোমাদেরকে বৃত্ত অধ্যায়টি পড়াচ্ছিলাম, তারই ধারাবাহিকতায় আজকের এই ক্লাসটি। আমি প্রথমে তোমাদেরকে বাড়ির কাজটি দেখিয়ে দিচ্ছি, কেননা পরবর্তীতে দেখা যায় সময়ের প্রেক্ষাপটে আমাদের সময়গুলো কভার করতে একটু কষ্ট হয়। তাই তোমরা এখন এটি একটু দেখে নাও, আমি পরে কমেন্টস বক্সে এটি আবার দিয়ে দিব। ওকে, আসো তাহলে আমরা আমাদের মূল ক্লাসে যাই। আজকে আমরা পড়াবো একটি বৃত্ত, কতগুলো সূত্র পড়াবো। প্রথম সূত্র দেখো, একটি বৃত্ত ও আচ্ছা, আমরা সূত্রগুলো আলোচনা করছি। দেখো, একটি বৃত্ত ও একটি সরলরেখা বা বৃত্তের ছেদবিন্দু দিয়ে যায়, এরূপ বৃত্তের সমীকরণ কি হবে? আমরা যদি বলি প্রদত্ত বৃত্তের সমীকরণ xy = 0 এবং প্রদত্ত সরলরেখার সমীকরণ সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণটি হবে দেখো, আমাদের সূত্রটি হচ্ছে একটি বৃত্ত একটি সরলরেখা বা বৃত্তের ছেদবিন্দু দিয়ে যায়, এরূপ বৃত্তের সমীকরণ। যদি আমাদের প্রদত্ত বৃত্তের সমীকরণ দেওয়া থাকে এবং সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, তাহলে নির্ণেয় বৃত্তটির সমীকরণ হবে ফাংশন অফ x y প্লাস k অফ g অফ x y = 0, যেখানে k হচ্ছে একটি ইচ্ছামূলক ধ্রুবক। এখন আসো আমরা যদি এটার সাথে সাথে একটি প্রবলেম সলভ করি, তাহলে তোমাদের সূত্রটি আমি আশা করি বুঝতে সুবিধা হবে। আসো আমরা এই প্রেক্ষাপটে একটি প্রবলেম সলভ করি। মনে করো যে প্রবলেমটি হচ্ছে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা
প্রবলেমটি দেখো, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু, খেয়াল করো, মূল বিন্দু এবং x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 7 ইকুয়াল টু 0 বৃত্ত এবং 2x প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0 রেখার ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে আমরা একটু আগে যে সূত্রটা পড়লাম সেই সূত্র অনুযায়ী আমরা কি লিখব, যে বৃত্ত, প্রদত্ত বৃত্ত ও সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তের সমীকরণ কি, দিয়ে যায়, খেয়াল করো, এরূপ বৃত্তের সমীকরণ, আমরা আগে বৃত্তের সমীকরণটা লিখি, প্লাস কি ছিল, কে ইন্টু সরলরেখার সমীকরণ ইকুয়াল টু 0। প্রদত্ত বৃত্তের বৃত্তটি লিখলাম প্লাস কে ইন্টু সরলরেখাটা লিখলাম, দুটা সমীকরণের সংযোগ, যেখানে কে একটি কে, এখানে কে একটি কি ইচ্ছামূলক ধ্রুবক, কে একটি ইচ্ছামূলক ধ্রুবক। আবার দেখো বলেছে যে এই যে ছেদবিন্দু দিয়ে যায় সেই বৃত্তটির মূল বিন্দুগামী, সেই বৃত্তটি কি মূল বিন্দুগামী, তাহলে যা মূল বিন্দু গামী, অর্থাৎ মূল বিন্দু মানে কি আমরা জানি 0 0 বিন্দুগামী। তাহলে এই যে আমরা সমীকরণটা নিলাম এটাকে আমরা 1 নম্বর সমীকরণ আইডেন্টিফাই করি। তাহলে 1 নম্বর সমীকরণে এখন আমরা 0 0 মূল বিন্দু মানে 0 0, তাহলে আমাদের x আর y এর মান কি হবে, 0 হবে। সেই প্রেক্ষাপটে দেখো 0 প্লাস 0 মাইনাস 0 মাইনাস 0 মাইনাস 7 প্লাস k ইন্টু 0 প্লাস 0 মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে কি থাকছে, মাইনাস 7 মাইনাস 12k ইকুয়াল টু 0। তার মানে আমরা k সমান কি পাচ্ছি, 7/12। তাহলে k সমান আমরা কি পাচ্ছি, মাইনাস 7/12। এখন খুব সহজ, এই k এর মানটি আমরা কি করব, 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। তাহলে বসাই আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 7, k এর জায়গায় আমরা কি বসাবো, মাইনাস 7/12 ইন্টু 2x প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0। আমরা কি করলাম, এই k এর জায়গায় k এর মানটি বসিয়ে দিলাম, খেয়াল করো, k এর জায়গায় k এর মানটি বসিয়ে দিলাম। এখন যদি সেটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখব যে আসবে 12x স্কয়ার 12y স্কয়ার মাইনাস 62x মাইনাস 93y ইকুয়াল 0। ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ, ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। ওকে, এই ক্যালকুলেশনটা তোমরা সহজে করতে পারবে, 12 দিয়ে গুণ করবে সেটা তোমরা করে নেবে। ওকে, নেক্সট আমি চাই শিক্ষার্থীরা, আমি আজকের ক্লাসে বৃত্ত চ্যাপ্টারটি শেষ করব। দেখো এখন আসো বৃত্তের সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান, বৃত্তের সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান, বৃত্তের সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান। এখন আসো যে যদি বৃত্তটি হয় x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এটা কি আমরা জানি একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে মূল বিন্দু 0 0 আর ব্যাসার্ধ হচ্ছে a। সেই প্রেক্ষাপটে কোন বিন্দু যদি থাকে, এই যে আমরা বললাম কোন বিন্দু, সেই বিন্দুটা যদি হয় x1 y1, তাহলে অবস্থান, এই অবস্থান মিন্স হচ্ছে যে এই বিন্দুটা এই বৃত্তের ভিতরে আছে
বৃত্তটির উপরে আছে নাকি বৃত্তটির বাহিরে আছে, এটাই হচ্ছে বিন্দু অবস্থান। যদি এই বিন্দুটি বৃত্তের বাহিরে থাকে, যদি খেয়াল করো, যদি বিন্দুটি বৃত্তের বাইরে, উপরে এবং ভিতরে থাকে, তবে সেই ক্ষেত্রে কি হবে? আমরা যদি এই বিন্দুটা এই বৃত্তের মধ্যে বসাই, তাহলে যদি বৃত্তের বাহিরে থাকে তাহলে সেটা কি হবে? পজিটিভ হবে, গ্রেটার দেন 0, দ্যাট মিন্স পজিটিভ হবে। যদি সেটা উপরে থাকে ইকুয়াল হবে, কি হবে? ইকুয়াল হবে। আর যদি সেটা ভিতরে থাকে তাহলে লেস দেন 0 হবে, কি হবে? লেস দেন 0। তার মানে এটা পজিটিভ হবে, সমান হবে লেস দেন 0 মানে হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে আমরা একটা প্রবলেম সলভ করি, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে, যদি 7, 6 বিন্দুটি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 16 বৃত্তের কোথায় অবস্থিত? তাহলে আমরা কি করব? আমরা বৃত্তের সমীকরণটা লিখি। বৃত্তটা কি দেওয়া আছে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 16। আমি যদি একটু সাজিয়ে লিখি, x স্কয়ার সমীকরণ আকারে দেখো ইকুয়াল টু 0। আমরা কি করলাম? 7, 6, তাহলে এটা বসাই দিয়ে মানটা 7 স্কয়ার 6 স্কয়ার মাইনাস 16 ইকুয়াল টু 0। এই জায়গাটুকু থেকে আমরা পাচ্ছি 49, 36, 16 ইকুয়াল 0, বা আমরা এখানে পাচ্ছি 85। ঠিক আছে, আমরা কি পাচ্ছি? 85। তো 85 ইকুয়াল টু 0 তো হয় না, তাই তো? তাহলে আমরা যদি এই বৃত্তের সমীকরণটাই দেখো, আমরা কি পাচ্ছি? যে এই মানটা কি পাচ্ছি? 85। 85 ইকুয়াল টু 0, এটা কখনো অসংজ্ঞায়িত, তাই না? এটা কখনো এরকম করে আমরা সংজ্ঞায়িত করতে পারি না। তার মানে আমরা যদি এটাকে এরকম আকারে নিই, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 16 এই জায়গায় বসাই, তাহলে দেখো এটা কি হচ্ছে? 85 আসতেছে। তার মান কি আসতেছে? 85 আসছে, তাই তো? তার মানে বৃত্তটি কি হচ্ছে? বৃত্তের কোথায় অবস্থিত বলো? গ্রেটার দেন হলে বৃত্তের বাহিরে অবস্থিত, বৃত্তের বাইরে অবস্থিত। আচ্ছা, এই জায়গায় আমরা বলতে পারি, এরকম করে সাজাতে পারি যে এখান থেকে আমরা বলতে পারি যে এখানে আসতেছে আমাদের যে 85 is greater than 60, that means আমরা মানটা পাচ্ছি 85 minus 16 equal to কত? 85 minus 16 equal to কত বলো তো? আমার আসতেছে 69, যেটা হচ্ছে পজিটিভ। খেয়াল করো, আমরা যদি 49, 36 equal to 60 বলি, তাহলে 85 equal to 60 হয় না, 85 is greater than 60। তাহলে 85 থেকে যদি আমরা 16 বাদ দেই, তাহলে আমাদের কি থাকবে? 69। এই 69টা অবশ্যই পজিটিভ, 69টা অবশ্যই পজিটিভ। তাহলে সেটা কোথায় থাকবে? বৃত্তের বাইরে অবস্থান করবে। এইভাবে যদি আমরা দেখি যে ইকুয়াল, দুটো ডান পক্ষ এবং বাম পক্ষ দুটো সমান হয়, তাহলে এইটুকুর মান আর এইটুকুর মান সমান হয়, ইকুয়াল হয়, তাহলে আমরা বলবো কি? সেটা বৃত্তের উপর অবস্থিত। আর যদি নেগেটিভ হয়, আমরা সেটা কি বলবো? বৃত্তের ভিতরে অবস্থিত। বোঝা গেল? এখন আসো আমরা নেক্সট সূত্রে চলে যাই। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করবে। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করবে।
কিভাবে, হ্যাঁ, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে দুটি বৃত্ত পরস্পরকে কিভাবে স্পর্শ করছে। আমাদের এরকম হতে পারে যে এটা একটা বৃত্ত আছে, বৃত্তটা এভাবে স্পর্শ করছে, তার মানে দুটি বৃত্ত কি এই জায়গায় স্পর্শ করছে। আবার এমন হতে পারে একটি বড় বৃত্ত, তার ভিতরে আবার একটি ছোট বৃত্ত, তারা এই দুটি বৃত্ত এখানে স্পর্শ করছে, একটি বিন্দুতে স্পর্শ করছে। তাহলে দুইভাবেই আমাদের বৃত্তটি স্পর্শ করতে পারে। তাহলে সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? আমরা যদি বলি এটি একটি বড় বৃত্ত, তার কেন্দ্র হচ্ছে C1, C1 কেন্দ্রগ্রামে একটি বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে R1, ব্যাসার্ধ কি R1 বললাম। এটা হচ্ছে C2 কেন্দ্রগামী আরেকটি বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে R2। ক্লিয়ার? দেখো এই বৃত্তটি কিভাবে স্পর্শ করছে? বহিস্থভাবে। কিভাবে স্পর্শ করছে? বহিস্থভাবে। তাহলে প্রথম বৃত্তটির কেন্দ্র হচ্ছে C1, যার ব্যাসার্ধ হচ্ছে R1। দ্বিতীয় বৃত্তটির কেন্দ্র হচ্ছে C2, যার ব্যাসার্ধ হচ্ছে R2। এখন দেখো এই ক্ষেত্রে আমরা যদি বলি R1 প্লাস R2, তার মানে কি দুটি বৃত্তের ব্যাসার্ধ দ্বয়ের যোগফল, দুটি বৃত্তের ব্যাসার্ধ দ্বয়ের যোগফল কি কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমান। কি বলেছি? কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমান। তার মানে C1 C2 এটা হবে R1 প্লাস R2। কখন? যদি বৃত্তটি বহিস্থভাবে স্পর্শ করে, বহিস্থ স্পর্শ করে। কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। এখন আসো আমরা যদি বলি এটা অন্তস্থভাবে স্পর্শ করছে, অন্তস্থভাবে স্পর্শ করছে, এই ক্ষেত্রে বড় বৃত্তটির কেন্দ্র হচ্ছে C1, যার ব্যাসার্ধ হচ্ছে R1। ছোট বৃত্তটির কেন্দ্র হচ্ছে C2, যার ব্যাসার্ধ হচ্ছে R2। সেই ক্ষেত্রে কি হবে? অন্তস্থ। খেয়াল করো, সেই ক্ষেত্রে আমাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কতটুকু? এখান থেকে এইটুকু, তাই তো? এটা কেন্দ্রদ্বয়ের দূরত্ব না? তাহলে C1 C2 কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হবে? C1 সমান কত ছিল? R1, আর C2 সমান কত? R2। খেয়াল করো, এইটুকু R1, খুব ভালো করে খেয়াল করবে, এইটুকু হচ্ছে আমার R1, এইটুকু কি R1, আর এইটুকু কি আমাদের R2। তাহলে দূরত্বটা কতটুকু? এইটুকু। এইটুকু সমান কি দাঁড়াচ্ছে? R1 মাইনাস R2। বোঝা গেল? যদি বৃত্তটি অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে আমাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান, ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান। ক্লিয়ার? এখন আসো আমরা এটা প্রবলেম সলভ করি, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপর খুব খেয়াল করবে, এই সূত্রটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখাও যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 36 এবং x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 20x প্লাস 84 ইকুয়াল টু 0। এই বৃত্তদ্বয়, দুটি বৃত্ত না, বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করছে। তাহলে কিভাবে করছে আমরা সেটা দেখাবো, কিভাবে সেটা আমরা চেক করি। আসো আমরা প্রথম বৃত্তটির সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 36, এটা এক নম্বর বৃত্তের সমীকরণ, যার কেন্দ্র হচ্ছে, আমরা খুব সহজেই বুঝতে পারছি এটা কি, কেন্দ্র হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ হচ্ছে, ব্যাসার্ধকে যদি আমরা
R2 দেই তাহলে ব্যাসার্ধ হচ্ছে 6, আর এটাকে যদি আমরা C2 দিই, কেন্দ্র C2। এখন আসো পরের বৃত্তটির সমীকরণ x স্কয়ার y স্কয়ার 84 ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নম্বর বৃত্তের সমীকরণ যার কেন্দ্র। এটাকে তাহলে আমরা একটু সাজিয়ে নিতে হবে। x স্কয়ার প্লাস y স্কয়ার 2 ইন্টু 10 ইন্টু x মনে আছে, প্লাস 2 ইন্টু 0 ইন্টু y প্লাস 84 ইকুয়াল টু 0। তাহলে আমাদের কেন্দ্র কি ছিল? মাইনাস জি মাইনাস এফ, তাই তো? তাহলে কেন্দ্রকে যদি আমরা C1 দেই তাহলে কি হবে? মাইনাস 10 0, এবং যার ব্যাসার্ধ হবে √r। সূত্র কি ছিল মনে আছে? মাইনাস সি। তাহলে এখানে আমরা যদি মান বসাই তাহলে আমাদের আসতেছে 100 প্লাস 0 মাইনাস 84, দ্যাট মিনস আসছে 16 ইকুয়াল টু 4। তাহলে এই ব্যাসার্ধটা আমরা R1 দিয়ে প্রকাশ করি। তাহলে দেখো ব্যাসার্ধ দ্বয়ের যোগফল কি? R1 প্লাস R2 সমান আমরা কি পেলাম? 6 প্লাস 4 ইকুয়াল টু 10। এখন আসো C1 এবং C2 সমান কি? C1 সমান কি পেয়েছি? মাইনাস 10 0, এবং C2 সমান কি পেয়েছি? 0 0। তার মানে মাইনাস 10 মাইনাস 0 হোল স্কয়ার প্লাস 0 মাইনাস 0 হোল স্কয়ার। এখন দেখো এইটা আর এটা কি সমান সমান না? তাহলে আমরা বলতে পারি বৃত্তটি কি বহিস্থভাবে স্পর্শ করছে। কি করছে? বহিস্থভাবে স্পর্শ করছে। ওকে, তেমনি যদি অন্তস্থভাবে স্পর্শ করে সেটা তোমরা নিজেরা বাসায় করবে, দেখবে বিয়োগফলের সমান এটা চলে আসছে। এখন আসো আমরা দেখব স্পর্শক এবং অভিলম্ব, এই জিনিসগুলো একটু পড়ব। স্পর্শক এবং অভিলম্ব। আসো আমরা বৃত্তের স্পর্শক এবং অভিলম্ব কি একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি এখানে খেয়াল করো, এবি সরলরেখাটি বৃত্তটিকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করছে, তার মানে পি কিউ কে একটি যা। যদি কোনো কারণে এই কিউ বিন্দুটি আস্তে 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 করে ক্রমশ পি বিন্দুর দিকে কি করে খুব কাছাকাছি চলে আসার চেষ্টা করে, এখন যদি কিউ বিন্দুটি বক্ররেখা বরাবর ক্রমশ পি বিন্দুর সন্নিকটে নিকটবর্তী হয়ে এটা যদি আস্তে 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 এটা নিকটবর্তী হয়, তাহলে কি এক সময় কিউ বিন্দু পি বিন্দুর সাথে পুরোপুরি মিলে যাবে। তখন কি পি কিউ যায় দৈর্ঘ্যটা, এই যে পি কিউ যায় দৈর্ঘ্যটাও আসলে থাকবে না, সেটা পি এর অবস্থানটা পি তে চলে আসবে। তখন এই দ্যাট মিন্স আমরা কি বলবো, যে এই যে এবি রেখাটা খেয়াল করো, এটা কি একটা যা, এটা এরকম করে 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 ঘুরতে ঘুরতে এই যাটা লাস্টে এভাবে চলে আসছে। এটা তো উধাও হয়ে যাবে না, এটা এভাবে চলে আসছে। তখন কি এই কিউ বিন্দুটা ক্রমশ থাকবে, পি বিন্দু এবং কিউ বিন্দুর অবস্থান একই থাকবে। তখন এটাকে বলবো আমরা স্পর্শ বিন্দু, এবং এই যে রেখাটা তখন এই এবি রেখাটা হয়ে যাবে স্পর্শক। তখন এই রেখাটা কি হয়ে যাবে? স্পর্শক। এবং এটা দিয়ে আমরা যে লম্বটা টানবো সেটা হবে তার কি অভিলম্ব। এবং খেয়াল করবে এই অভিলম্ব সবসময় কেন্দ্রগামী হবে। কি কি কথা বললাম, যে এই এবি যেটা আস্তে আস্তে আমাদের
ক্রমশ নিচের দিকে এসে একটি বিন্দুতে স্পর্শ করবে এবং এবি যে হয়ে যাবে, তখন স্পর্শ যে বিন্দুতে স্পর্শ করবে সেটা হবে স্পর্শবিন্দু। স্পর্শবিন্দুতে কেন্দ্র দিয়ে যে রেখাটা যাবে লম্ব, মানে স্পর্শকের উপর যে লম্বটা হবে সেটাকে আমরা বলবো অভিলম্ব, এবং অভিলম্ব সবসময় বৃত্তের কেন্দ্রগামী। এই কথাগুলো কিন্তু আমি রিপিট করলাম এই জন্য যে এগুলো আমাদের এমসিকিউতে প্রয়োজন হবে। এখন আসো তার সমীকরণগুলো কি হবে। বৃত্তের প্রস্থ x1 y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। যদি বৃত্তটি হয় এরকম, দ্যাট মিন্স মূল বিন্দু এবং ব্যাসার্ধ হয় a, তাহলে তার স্পর্শকের সমীকরণ হবে, x x1 y y1 equal to 0, এবং অভিলম্বের সমীকরণ হবে x1 y minus y1 x equal to 0। যেহেতু স্পর্শক এবং অভিলম্ব পরস্পর কি লম্ব, তাহলে লম্বের একটি রেখার উপর একটি রেখা লম্বের সমীকরণ আমরা জানি, সেভাবেও এটা আসে। আবার ধরো যদি বৃত্তটির সমীকরণ হয় x square plus y square plus 2gx plus 2fy plus c equal to 0, সেই ক্ষেত্রে স্পর্শকের সমীকরণ হবে x x1 plus y y1 plus g of x plus x1 plus f of y plus y1 plus c equal to 0। আর অভিলম্বের সমীকরণ হবে খেয়াল করো x1 plus g into y minus y1 plus f into x plus f x1 minus g y1 equal to 0। তাহলে বৃত্তের উপর স্থিত x1 y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ যদি বৃত্তটি x square plus y square plus 2gx plus 2fy plus c equal to 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে স্পর্শকের সমীকরণ হবে এটা এবং অভিলম্বের সমীকরণ হবে এটা। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা যদি একটি উপস্থিত একটা বিন্দু থাকে, বিন্দু দিয়ে দিই এবং বৃত্তটি কোন আকারের আছে, সেটি কি তোমার কেন্দ্র 0 0 ব্যাসার্ধ আর এটা নাকি এটা আদর্শ বৃত্তের সমীকরণ, সেই অনুপাতে আমরা কি করব, সমীকরণগুলো লিখব। এখন আসো আমরা আরেকটি প্রবলেম সলভ করব, এবং এই প্রবলেমটি আশা করি তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে, খুবই ইম্পর্টেন্ট। দেখাও যে x minus 3y equal 5 রেখাটি x square plus y square minus 6x plus 8y plus 15 equal 0 বৃত্তের একটি স্পর্শক। খেয়াল করো, দেখাও যে x minus 3y equal 5 রেখাটি x square plus y square minus 6x plus 8y plus 15 equal to 0 বৃত্তের একটি স্পর্শক। সেই ক্ষেত্রে আমরা প্রবলেমটি কিভাবে সলভ করব। আসো, প্রদত্ত বৃত্তের সমীকরণ আমাদের কি দেওয়া আছে,
x square plus y square minus 6x plus 8y plus 15 equal 0 বা আমরা যদি একটু সাজিয়ে লিখি x square plus y square plus 2 into minus 3 into x plus 2 into 4 into y plus 15 equal 0 যার কেন্দ্র হচ্ছে কি minus g minus f তার মানে 3 minus 4 আর ব্যাসার্ধ কি পেলাম ব্যাসার্ধ পেলাম root over সূত্র g square plus f square minus c that means আমাদের 9 16 minus 15 that means আমরা পাচ্ছি হচ্ছে root 10 ব্যাসার্ধ কত পেলাম root 10 তাহলে আমরা এটি একটু ছবির মাধ্যমে খেয়াল করি যে যদি বৃত্তটি এরকম হয় এটা একটা মনে করো বৃত্ত প্রদত্ত বৃত্ত আর এটা হচ্ছে রেখাটি এটা কি রেখা এটা কি আমাদের সেই বৃত্তটার কেন্দ্র খেয়াল করো এটা হচ্ছে প্রদত্ত বৃত্ত এটা হচ্ছে রেখা যেটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র তাহলে কেন্দ্র হতে এই রেখাটির উপর যে লম্ব দূরত্ব কেন্দ্র হতে খেয়াল করো কেন্দ্র হতে রেখাটির উপর যে লম্ব দূরত্ব সেটাকে আমরা আরেকটা কি নামে বলতে পারি বৃত্তের ব্যাসার্ধ এটাই মূলত সূত্র কি বললাম কেন্দ্র হতে রেখাটির উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান যদি হয় তবে আমরা বলতে পারবো যে এই রেখাটি এই বৃত্তের একটি স্পর্শক তাহলে আসো আমরা বৃত্তের কেন্দ্রটার সমীকরণ কিন্তু পেয়ে গেলাম তাই না 3 মাইনাস করে গেলাম আর এই ব্যাসার্ধ এখান থেকে আমরা পেলাম √10 এখন দেখব যে এই কেন্দ্র হতে এই স্পর্শক যদি ডি হয় তাহলে এই স্পর্শকের সমীকরণ এটা হচ্ছে রেখা এবি রেখাটা তাহলে এই সি ডি দূরত্ব কি √10 কিনা তাহলে আসো কেন্দ্র 3 minus 4 হতে x minus 3y minus 5 equal to 0 রেখার লম্ব দূরত্ব আমাদের কি লম্ব দূরত্বের সূত্রটা মনে আছে নিশ্চয়ই আছে কি প্রথমে সেই রেখাটা নিয়ে নিব তারপরে কি x এর সহগের বর্গ প্লাস y সহগের বর্গ কি বললাম সেই রেখাটা নিয়ে নিব তারপর রুট ওভার নিচে হচ্ছে রুট ওভার x এর সহগের বর্গ সহগ হচ্ছে 1 y এর সহগ হচ্ছে -3 y এর সহগের বর্গের হোল স্কয়ার তার যোগফলে রুট এখন আসো আমরা বিন্দুটা x এর জায়গায় কি বিন্দু বসাবো 3 y এর জায়গায় কি বসাবো -4 -5 নিচে কি হবে √10 সমান সমান আমরা কি বলতে পারি দেখো তো এখানে 3 + 12 -5 নিচে কি √10 সমান সমান আমরা কি বলতে পারি দেখো তো উপরে কি থাকে √10 আর নিচে কি থাকে √10 তাহলে আমরা কি বলতে পারি √10 10 ডিভাইডেড বাই থেকে যদি আমরা একটু সাজাই তাহলে কি হয় 10 ডিভাইডেড বাই √10 ইকুয়াল টু কি √10 এখন কি যা ব্যাসার্ধের সমান এই ব্যাসার্ধের সমান হচ্ছে না তাহলে আমরা বলতে পারি কি এই রেখাটি এই বৃত্তের স্পর্শক তাহলে আমরা বলতে পারি যে প্রদত্ত রেখাটি প্রদত্ত বৃত্তের মানে x স্কয়ার প্লাস y স্কয়ার 6x প্লাস 8y প্লাস 15 ইকুয়াল টু 0 বৃত্তের একটি স্পর্শক ওকে আচ্ছা তাহলে আসো আমরা যা যা শিখলাম তাই তো এই ক্ষেত্রে আমরা একটা ছোট্ট একটা
শুরু করি। দুইটি বৃত্তের যদি সাধারণ জায়ের সমীকরণ, মনে করো একটি বৃত্ত S1, একটা বৃত্ত দেওয়া আছে, আর একটা বৃত্ত S2, আরেকটি বৃত্ত দেওয়া আছে, তাহলে তাদের সাধারণ জায়ের সমীকরণ কি হবে? সাধারণ যে সমীকরণ কি হবে সেটা হবে S1 - S2 = 0। খুবই সহজ। যেমন দেখো, যদি আমাদের এটা থাকে, এই বৃত্তটার সমীকরণ থাকে হচ্ছে x² + y² - 4x + 6y - 36 = 0। আর এই S2 টা মনে করা আছে x² + y² - 5x + 8y - 43 = 0। তাহলে আমরা এটা মাইনাস এটা করে সমীকরণ =0 করলে এই সমীকরণটা বের হয়ে যাবে। তোমাদের বাড়ির কাজ আমি প্রথমে দিয়ে দিয়েছি, সেই বাড়ির কাজটা আমি আবার কমেন্টস বক্সে দিয়ে দিব, সেটা একটু চেষ্টা করবে, ইনশাল্লাহ পারবে। আমার আজকের ক্লাস এখানেই শেষ হওয়ার আগে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে আমরা অনেক দিন ধরে ঘরে আছি, সবারই মন মানসিকতা বেশি ভালো না, একটু ছুটাছুটি করতে ইচ্ছে করে, কলেজের মাঠে খেলতে ইচ্ছে করে, এটাই স্বাভাবিক, তাই না? আমাদেরও কিন্তু ভালো লাগছে না, কলেজে যেতে পারছি না, অনেক খারাপ লাগছে, কিন্তু তারপর কি করতে হবে? আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সাবধান থাকতে হবে, যেন আমাদের মধ্যে করোনা ভাইরাসটা ছড়িয়ে না পড়ে। যদি আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি, তাহলে হয়তো ইনশাল্লাহ, আমাদের সরকার ঘোষণা করেছে 6 আগস্ট পর্যন্ত কলেজ বন্ধ, তারপরে আমরা আবার সবাই আনন্দের সাথে বাংলা কলেজে সুন্দর সবুজ মাঠে তোমরা খেলতে পারবে, আমরা তোমাদের খেলা দেখতে পারবো, আমরা আবার হাসি আনন্দে আমাদের দিনগুলো কাটাতে পারবো। এই আশা রেখে আমি আমার আজকের ক্লাসটি শেষ করছি। তোমরা ঘরে থাকবে, সুস্থ থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, খাওয়া দাওয়া ঠিক মতো করবে, পাশাপাশি বই পড়বে, গান শুনবে এবং পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।